আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো তোমরা লাইভটাতে কে কোথা থেকে জয়েন করছো সবাই কমেন্টে একটু জানায় দাও তোমরা লাইভটাতে কে কোথা থেকে জয়েন করছো এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং বোর্ডকে তোমরা দেখতে পাচ্ছ কিনা সেটা একটু জানাও কমেন্টে। ফার্স্ট একটু জানায় দাও, আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়ে আসি। তোমরা একটু কমেন্টে জানাও যে বোর্ড ক্লিয়ার কিনা বা দেখতে পাচ্ছ কিনা এবং সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, তানজিনা চৌধুরী রিনি, আচ্ছা হাম ভাইয়া ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। বোর্ডটা আই থিঙ্ক ক্লিয়ার আছে, তোমরা দেখতে পাচ্ছ। যাদের নেটওয়ার্ক একটু প্রবলেম আছে তারা একটু ভালো নেটওয়ার্কে, তোমাদের হয়তো বা কারো নেটওয়ার্কে প্রবলেম আছে তারা একটু দেখতে সমস্যা হচ্ছে। বাকিরা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও এবং কথাগুলো ক্লিয়ার কিনা সেটা একটু বলো। কথা ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে জানাও। সো আজকের ক্লাসটা নিয়ে, আজকে এটা হচ্ছে পুরোপুরি আমাদের কিন্তু জানো যে তোমরা বাংলা ব্যাকরণ আমাদের একটা কোর্স চলতেছে, সেটা হচ্ছে কোর্স সপ্তবর্ণা। সো সপ্তবর্ণার ক্লাস তোমরা রান হবে 1 তারিখ থেকে। তোমরা যারা ওই কোর্সটাতে এখনো জয়েন করনি কুইকলি কোর্সটাতে জয়েন করে নিবা। তোমাদের ক্লাসগুলো হবে জুমে, সপ্তবর্ণার ক্লাসগুলো হবে পুরোপুরি জুমে। হয়তো ফেসবুক লাইভে একটা বা দুইটা পরীক্ষা বা সামথিং পরীক্ষাগুলো আমি জুমে নেওয়ার ট্রাই করব, পরীক্ষাগুলো জুমে নেওয়ার ট্রাই করবো। এবং ওই কোর্স সম্পর্কে আমি কিছু কথা বলি, কারণ ওই কোর্সের ক্লাসগুলো এমন হবে যে প্রথমে তোমাদেরকে একটা পরীক্ষা নেওয়া হবে, প্রথম ক্লাসটাতে পড়ানো হবে। দ্বিতীয় ক্লাসটা উইকে দুইটা ক্লাস হবে। প্রথম ক্লাসে পড়ানো হবে প্রথম দিন, দ্বিতীয় ক্লাসটা থেকে শুরু হবে তোমাদের হচ্ছে প্রথমে 10 থেকে 15 মিনিট পরীক্ষা নেওয়া হবে, লাইভ পরীক্ষা 10 থেকে 15 মিনিট, সেটা জুমে নেওয়া হবে। দেন পরীক্ষার শেষে তোমাদেরকে পড়ানো হবে। পড়ানোর পরে দেন ওই যেদিন যে জিনিসটা পড়ানো হবে সেই জিনিসটার একটা হ্যান্ড নোট বা যেটা পড়াবো সেইটার হচ্ছে আমি বাসায় মানে ওইটা নোট করে রাখবো আগে, দেন আমি ওইটা পড়াবো। পড়ানোর পরে ওই নোটটা তোমাদেরকে সাবমিট করা হবে, আমি ওটাকে লিখে সাবমিট করব। অথবা তোমরা যারা সবচেয়ে ভালো নোট বানাইতে পারবা তারা ওইটা সবাইকে প্রোভাইড করবা। সো এইটা হচ্ছে আমাদের সপ্তবর্ণার এরকম ভাবে ক্লাসগুলো হবে এবং প্রতিটা ক্লাসের আগে পরীক্ষা হবে এবং একটা টপিক যখন শেষ হবে ওই টপিকের উপরে একটা মানে সেন্ট্রাল পরীক্ষা হবে। সো এভাবে হচ্ছে আমাদের কোর্সটা রান হবে। তোমাদের বাংলা ব্যাকরণের যে টপিকগুলো আছে এইচএসসির জন্য পুরোটা পড়ানো হবে। সপ্তবর্ণা কোর্সে তোমাদের বাংলা ব্যাকরণের এইচএসসি সিলেবাসটা পুরোটা পড়ানো হবে, পুরোটা সিলেবাস পড়ানো হবে। বুঝতে পারতেছো যে তোমাদের উচ্চারণের যেগুলো আছে সিস্টেমগুলো আছে ওগুলোও কিভাবে শর্টকাট ইউজ করানো যায় সেভাবে আমি একটা হ্যান্ডনোট বানাই দেন ওটা থেকে পড়ানো স্টার্ট করব। তোমাদের হ্যান্ডনোট বানানোর কাজ হয়তো আমি আজকে বা কালকের মধ্যে একটু বসবো, আমি টাইম পাই নাই সেজন্য বসতে পারি নাই। সো আমি ওটা বসলে ওটা একটু বানায় ফেলে দেন তোমাদেরকে হচ্ছে আমি ওটার একটা ডেমো কপি আমি অলরেডি গ্রুপে দিব। আর এটা 31 তারিখে আমি দিতে পারি একটা ডেমো কপি যে আসলে আমাদের কিভাবে হ্যান্ডনোটগুলো প্রোভাইড করা হবে। আমি নিজে যদি একটু টাইম পাই ওগুলো একটু বানাবো। সো তোমরা তাহলে বুঝতে পারতেছো এবং ডিজিটাল স্লাইড যদি আমরা পারি তোমাদের ওটার জন্য প্রোভাইড করা হবে। এবং তোমাদের ক্লাসগুলো তোমরা বলছো জুমে নিতে, সো আমি জুমে নিব। সো আমার কোনো সমস্যা নেই জুমে নিতে, সব ক্লাসগুলো জুমে হবে। এবং যদি জুমে আমাদের একটু প্রবলেম করে আমাদের প্রাইভেট মেসেজের এফবি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, দেন প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো নেওয়া হবে। সো তোমরা প্রায় 60 জনের মতো ভর্তি হয়ে গেছো অলরেডি। সো 60+ ভর্তি হয়েছো। সো বাকি যারা এখনো হওয়া নাই তারা কাইন্ডলি হয়ে যাও। সো আজকে যে ক্লাসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বেসিক সমাস নিয়ে একটু কথা বলবো। মোটামুটি আজকেরটা জাস্ট আমি দেখাবো যে পড়ানো মানে সমাসটা প্রথমে তুমি শিখতে চাইলে বা সমাসটা তুমি জানতে চাইলে একটু কম্পেয়ার করে যদি পড়তে পারি বা একটু নামতা বা একটু ছন্দ আকারে গল্পে যদি পড়তে পারি তাহলে জিনিসটা কেমন হয়। সো বা আমরা এর আগের যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসটায় নেটওয়ার্ক প্রবলেম করছিল। সো আজকের ক্লাসে নেটওয়ার্ক প্রবলেম কিনা সেটা আমাকে একটু কমেন্টে তোমরা জানাও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কমেন্ট একটু তোমরা জানায় ফেলো যে কে কোথা থেকে বলতেছো, কমেন্ট একটু জানায় ফেলো এবং তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও এবং দেখো ক্লাসটা ক্লিয়ার কিনা এবং ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং লাইভটা শেয়ার করে দাও। তোমরা লাইভটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও।
কাইন্ডলি সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, তোমরা সবাই যাতে ক্লাসটা দেখতে পারো, সো সবাই যাতে একসাথে ক্লাসটা করতে পারো। সো আচ্ছা, মেইন যে জিনিসটা সমাজটা আসলে কি, প্রথমে আমি একটা কথা বলি। আজকে হয়তো বা আচ্ছা ক্লাসটা ক্লিয়ার কিনা একটু বলো, আর আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা আবার একটু বলো, তারপরে মেইন টপিকে যাই। সাউন্ড তোমরা কি শুনতে পাচ্ছ কিনা সেটা বলো আমাকে একটু। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, তাহলে সাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই আজকে। তাহলে এখন চলে যাই আমি বেসিক সমাজটাতে। বেসিক সমাজটা আসলে কি করে তুমি নর্মালি চিন্তা করে দেখো। আমরা কিন্তু যখন বাকভঙ্গি বা কোনো কিছু প্রেজেন্টেশন করতে চাই, ধরো কোনো একটা জিনিস প্রেজেন্টেশন করব, সেটা কিন্তু যদি আমি একটা ছোট ওয়ার্ড দিয়ে যদি করি বা ছোট একটা পদ দিয়ে যদি করতে পারি, জিনিসটা সুন্দর হয়। তার মানে সমাজ কিন্তু শ্রুতি মধুরের কাজটাও কিন্তু করে থাকে, বা সমাজ কিন্তু পদের সংক্ষেপণের কাজটাও করে থাকে। তাহলে সমাজটা আসলে কি? সমাজটা আমরা কিন্তু ভয় পাই যে সমাজটা আসলে অনেক জটিল, অনেক জটিল। আসলে সমাজ তো সবকিছু সহজ করে, সমাজ কি সহজ করে না? তাহলে সমাজ নিয়ে কেন এত ভয়? আমার প্রশ্ন হচ্ছে এটা। যদি সমাজ সবকিছুকে সহজ করে, সমাজ যদি সবকিছুকে ছোট করে, তাহলে সমাজ নিয়ে কেন ভয়? তাহলে সমাজটা আসলে কি করে? সমাজ হচ্ছে পদকে ছোট করে। আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো আসলে কি কথাটা ভ্যালিড কিনা। সো আমি ধরো হচ্ছে এখানে এটা লিখছি, এটা দিয়ে আমরা একটু পরে যাবো এই টপিকটাতে। এটা থেকে আমি সমাজগুলো একটু মনে রাখার সিস্টেমটা দেখাবো। ওকে, সো আজকের ক্লাসে ধরো হচ্ছে আমাদের প্রথম ক্লাস হিসেবে জাস্ট মনে রাখো, আজকের ক্লাসটাই প্রথম ক্লাস। আমরা জাস্ট এরকম আজকে আমি এর আগে একটু উপসর্গের ক্লাস নয়, উপসর্গ একটু দেখানো হয়েছে উপসর্গটা কিভাবে পড়বো। সো জাস্ট হচ্ছে উপসর্গ পুরো টাইম পড়াবো না, তোমার ফেসবুক লাইভে ফ্রিতে পুরো টাইম পড়াবো না। আগেই বলতেছি যে বাংলা ব্যাকরণ, কারণ পেইড কোর্স এটা রান করা হয়েছে, তার মানে তোমরা বুঝতে পারতেছো যে এই কোর্সটা পেইড রান করা মানে আমি জাস্ট হচ্ছে একটা দুটো ডেমো দেখাইতে পারি, কিন্তু এই কোর্সটা আমি পড়াবো না। কিন্তু তোমাদেরকে আইসিটি আমি একটা চ্যাপ্টার ফুল ফ্রিতে পড়ানো হয়েছে এবং এইচটিএমএল পড়ানো হচ্ছে। সো আইসিটি তোমাদেরকে ফ্রিতে পুরোটা পড়ানো হবে। সো আইসিটি এর পরের চ্যাপ্টারগুলো ফ্রিতে পড়ানো হবে, তোমরা আইসিটিটা ফ্রি পাবা, এবং ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর ক্লাসগুলো নেওয়া হবে ফ্রিতে। কিন্তু এই বাংলার এই কোর্সটা তোমরা পাবা না, শুধুমাত্র যারা পেইড কোর্সে ভর্তি হবা তারাই শুধুমাত্র এই ফুল কোর্সটা বা ফুল ক্লাসগুলো করতে পারবা। আর একটা দুটো ডেমো ক্লাস হবে, সেই ডেমো ক্লাসটা জাস্ট একটু গল্প হবে বা পড়ানোর স্টাইল নিয়ে কথা হবে, সেইগুলো জাস্ট তোমরা পাবা। ওকে, এখন তাহলে চলে আসি যে টপিকের নিয়ে। আমাদের মেইন টপিক সমাজ বুঝতে নিলে আমাদের প্রথমে একটা এক্সাম্পল দরকার। একটা এক্সাম্পল থেকে আমি সমাজটা একটু বোঝানোর ট্রাই করি। আচ্ছা, এর আগের দিন আমি একটা এক্সাম্পল লিখছিলাম, ক্লাসটায় প্রবলেম ছিল দেখে আমি এই জিনিসটা আবার রিপিট করব। আচ্ছা দেখো, সিংহ চিহ্নিত আসন। তোমাদের কমেন্টগুলো একটু পড়ে আসি। আচ্ছা, বড় করে লেখেন ভাইয়া, লেখা খুব ছোট স্যার। ওকে, আমি বড় করে লিখতেছি, এখনই বড় করে লিখতেছি। আসলে যাই, ওকে ঠিক আছে, আমি এই লেখাটা বড় করে লিখতেছি। সো খুব বড় করে লিখবো, সমস্যা নেই। এই জায়গাটুকু আমি একটু রাখবো, কারণ এইটা দিয়ে আমি তোমাদেরকে বুঝাবো একটা বিষয়। এর আগে আমি আচ্ছা আমি এই লেখাগুলো মুছে দিই, এটা নিচে লিখে রাখি তোমাদের, যাতে আমি বোঝানোর সময় এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আই থিঙ্ক ওকে, আমি এখান থেকে একটু বড় করে লেখা ট্রাই করতেছি, যাতে তোমাদের দেখতে কোনো সমস্যা না হয়। ওকে, দেখো আমি একটা প্রথমে এক্সাম্পল লিখি, সিংহ চিহ্নিত আসন। সো এটা দেখতে পাচ্ছ সবাই, সিংহ চিহ্নিত আসন। আমি বড় করে লিখছি, এভাবে লিখবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। সো তোমরা একটা জিনিস এখন চিন্তা করো, আমি একটা এক্সাম্পল লিখলাম, সেটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। আমি এটা ছাড়াও অনেক এক্সাম্পল লিখতে পারি, সো তোমরা জানো। সো আমি একটা এক্সাম্পল লিখলাম, সবচেয়ে সহজ এক্সাম্পল আমি লাস্টের দিনে এটা লিখছিলাম, কারণ যাতে এই জিনিসটা তোমরা একবার দেখছো অনেকেই, বাট ক্লাসটাতে প্রবলেম ছিল, তার জন্য আমি জিনিসটা আবার লিখলাম। সো দেখো, সিংহ চিহ্নিত আসন ইকুয়াল টু সিংহাসন। সো চিন্তা করো এখানে কি ঘটতেছে। আসলে সিংহ চিহ্নিত আসন, তার মানে জিনিসটা আসলে কি, তুমি যখন প্রেজেন্টেশন করবা কারো কাছে কোনো একটা জিনিস বড় করে প্রেজেন্টেশন করবা, জিনিসটা শুনতে একটু অন্যরকম লাগে, জিনিসটা কেমন যেন লাগে যখন অনেক বড় করে তুমি প্রেজেন্টেশন করবা। কিন্তু এই জিনিসটাকে যদি তুমি একটু ছোট করে প্রেজেন্টেশন করো, তাহলে কিন্তু অনেক ভালো। এরকম তুমি একবার অনেক ডিসক্রিপশন করে যদি না করতে চাও, বা ব্যাকরণের যে ঝামেলাটা এখানে হয়েছিল, এই ঝামেলাটাকে সুন্দরভাবে
সলভ করার জন্য আসলে সমাসের উৎপত্তি। সমাসটা আসলে কি করে, অনেকগুলা পদ বা অনেকগুলা পদকে ছোট করে। তাহলে এখানে দেখো তো তিনটা পদ আছে, সো একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, তার মানে এখানে তিনটা পদ আছে। সো এই তিনটা পদকে ও কি করলো, দেখো তো এখানে তিনটা পদকে ও একটা পদে পরিণত করলো, একটা পদে পরিণত করলো। তার মানে তিনটি পদকে একটি পদে পরিণত কে করে, তার মানে সমাস কি করে, অনেকগুলা পদকে এক পদে পরিণত করে। সমাসের প্রথম এক্সাম্পলের বৈশিষ্ট্য পেয়ে গেলাম যে ও কি করতে পারে, যে অনেকগুলা পদকে এক পদে পরিণত করতে পারে। সো সমাস প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে একপদীকরণ, একপদীকরণ। সো সমাস কি করতে পারে, একপদীকরণ করতে পারে, সমাস একপদীকরণ করতে পারে। সো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম, ও কি করতে পারে, একপদীকরণ করে। আচ্ছা একবার চিন্তা করো তো এখানে যে বাক্যটা এখানে কি হচ্ছে, সিংহ চিহ্নিত আসন, এইখান থেকে ও কি করলো, সিংহ অংশটা নিল এন্ড আসনটাকে নিল, এই দুইটাকে নিল। তার মানে মেইন যে টপিকটা আছে বা মেইন যে তোমার পদগুলো আছে সেই পদগুলোকে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে, আর নর্মাল যে তোমার বিভক্তি টাইপের যে অংশটা আছে সেটাকে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে না। তাহলে সমাস এবং এই দুইটাকে একসাথে নিয়ে ও একটা যুক্ত একটা বর্ণ তৈরি করলো, যুক্ত একটা ওয়ার্ড তৈরি করলো, দুইটা শব্দাংশ নিয়ে একটা যুক্ত ওয়ার্ড তৈরি করলো বা একটা শব্দ তৈরি করলো বা একটা যুক্ত পদ তৈরি করলো। তাহলে ও আসলে কি করে, সংযোজন করে। তাহলে আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে সংযোজন, যোজন। তো সমাস আসলে কি করতে পারে, একপদীকরণ করতে পারে এবং সংযোজন করতে পারে। তাহলে সমাসের দুইটা বৈশিষ্ট্য আমরা বুঝে গেলাম এবং সেটাকে একপদীকরণ, সংযোজন। আরো একটা বৈশিষ্ট্য আমরা যদি এখন বুঝতে চাই, দেখো তো তুমি যখন এই ভাষা এই জিনিসটা প্রকাশ করতে চাবা, ভাষাটাকে তুমি যেভাবে প্রকাশ করবা তার থেকে এইটা কি করে, ভাষাটার রূপটাকে একটু সুন্দর করে। তার মানে ভাষাটাকে শ্রুতি মধুর বা জিনিসটাকে তোমার একটু সহজ করে। সমাস কি করে, ভাষাটাকে প্রকাশভঙ্গিটা সহজ করে। সমাস ভাষার প্রকাশভঙ্গি সহজ করে। তাহলে সহজ করতেছে ভাষার প্রকাশভঙ্গি। তাহলে আমরা কি বুঝলাম, সমাস শুধু একপদীকরণ করে না, সংযোজন করে না, আবার ভাষার হচ্ছে কি করে না, সহজ করে সহ আর অনেক কিছু কিন্তু সমাসের এক্সাম মানে বৈশিষ্ট্য থেকে আমরা কিন্তু পাই। তার মানে সমাস বাংলা ব্যাকরণের কেন ইম্পর্টেন্ট, এতগুলা পদ অনেক যখন এই জিনিসটাকে প্রেজেন্টেশন করানো ঝামেলা হয় সেই জিনিসটাকে খুব ইজিলি প্রেজেন্টেশন করা যায় একটা পদের মাধ্যমে। দেখবা আমরা যখন উচ্চারণ করি এই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি আমরা প্রেজেন্টেশন করতে পারি। ওকে, সো এখন আমরা যে অংশটাতে আসবো, তোমরা এই মোটামুটি আমরা সমাসের বৈশিষ্ট্যটা বুঝলাম। এখন সমাসের এই অংশটাকে কি বলা হয়, এই অংশটাকে আমরা এর আগের ক্লাসে আমি এটা বলছি, এই অংশটাকে আমরা ব্যাস বাক্য বা সমাস বাক্য এই অংশটাকে বলতে পারি। এখান থেকে সমাসটা হয় বা বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা সমাস বাক্য। সো এখানে তিনটা নাম, এই তিনটা নাম ভালোভাবে মুখস্থ মানে রাখতে হবে। সো আমরা সবাই একটা ব্যাস বাক্য দিয়ে মুখস্থ করে চলে যাই, কিন্তু আসলে সমাস বাক্য এটা কিন্তু সমাস বাক্য। সো এই জন্য মনে রাখবা নিচ থেকে সমাস বাক্য, বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য। বুঝছো, ব্যাস বাক্য সবার লাস্টে মনে রাখবা, আগে ওই দুটো মনে রাখবা। কারণ ভার্সিটি পরীক্ষায় যদি আসে দেখা যাইব যে ব্যাস বাক্য না দিয়ে অন্য কিছু দিয়ে দিলে, তখন সমাস বাক্য দিয়ে দিলে তখন মাথা কিন্তু ঘুরে যাইব তোমাদের। ওকে, সো তাহলে সিংহ চিহ্নিত আসন এই অংশটাকে কি বলা হচ্ছে, আমাদের এই অংশটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। সো এই যে অংশটা পাচ্ছি এটাকে কি বলা হচ্ছে, দেখো তো এই টোটাল পদগুলোকে একটা পদে পরিণত করতেছে। তার মানে টোটালটাকে একটা জায়গার মধ্যে নিয়ে আসছে একটা পদ, পুরো সবটাকে এক্সপ্লেইন করতেছে একটা পদ। তার মানে এটাকে বলা হয় সমস্ত পদ, এটাকে বলা হচ্ছে কি সমস্ত পদ, সমস্ত পদ। তার মানে সমস্ত পদ মানে কি, সমস্ত মানে পুরো অংশটাকে, সমস্ত মানে কি পুরো, পুরো অংশটাকে পুরো। তার মানে এটা কি করে, তাহলে পুরোটাকে কিন্তু এক্সপ্লেইন করে বা পুরোটাকে কিন্তু আসলে এটা এক্সপ্লেইন করে। আচ্ছা কমেন্ট একটু জানায় ফেলো তোমরা, আর ফ্রেন্ডদেরকে একটু, আপনার লেখা বুঝি না, আমি ঠিক দেখতে পাই, আমি তো ঠিকই দেখতে পাচ্ছি। আচ্ছা তোমাদের হয়তো বা এক দুইজনের নেটওয়ার্ক একটু প্রবলেম আছে এবং আমার লেখাগুলা, বাট আমি লেখার সাথে সাথে কথাগুলো বলতেছি, বুঝছো। সে এত বড় করে লিখতেছে, আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা না। ওকে দেখো, সে আর কমেন্টে একটু জানায় ফেলো তোমরা যে তোমাদের যে যে প্রবলেম যদি হয় কমেন্টারে জানাবা, আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং তোমরা চাইলে শেয়ার করে ফেলো। ওকে দেখো, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদ পাইলাম। কারণ কি, এই পুরোটাকে কি করতেছে, একটা পদে কনভার্ট করে ফেলতেছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে, তোমার সমস্ত পদ। বুঝছো, তাহলে পুরোটাকে একটা পদে কনভার্ট করে ফেলার জন্য এটাকে বলতেছে সমস্ত পদ। তাহলে আমরা দুইটা নাম কিন্তু মোটামুটি জানলাম। আমি একই জিনিস বারবার বলতেছি, কারণ হচ্ছে এই বেসিকটুকু তোমাদের একটু জানতে হবে। ওকে, সো এরপরে যে কথাটা কি এখন আসবে, সমাসের এই জিনিসগুলো মোটামুটি বুঝলাম।
সো সমাস এখন কত প্রকার, বা সমাসকে যখন আমরা এক্সপ্লেন করবো সমাস আসলে কত প্রকার, সো সমাস আসলে শিখতে গেলে এই জিনিসটা তোমার জানতে হবে সমাস আসলে কত প্রকার, কারণ সবগুলো প্রকারের আবার তোমাকে সুন্দর করে এক্সপ্লেন করতে হবে, প্রতিটা প্রকারের অর্থ অনুসারে কি হবে, প্রতিটা প্রকারের ক্ষেত্রে আবার শ্রেণী বিভাগটা তোমার জানতে হবে। সো এরকম ভাবে ডিটেইলে কিন্তু তোমাকে পড়তে হবে। আচ্ছা, সমাসকে যদি তুমি পুরোপুরি এখন ভাগ করে ফেলো যে সমাস কত প্রকার, তাহলে তুমি একটা বাংলা কথা মনে রাখবা, সেটা হচ্ছে আমরা 6 মাসে ধরে একটা গর্ভবতী 6 মাসে, তার মানে আগে বলা হয় যে সমাসটা অনেক কঠিন দেখে সমাস পড়তে মিনিমাম 6 মাস লাগে, তার মানে সমাস কয় প্রকার হবে, সমাস হচ্ছে 6 প্রকার। দেখো সমাস 6, সমাস 6, দেখো নাম থেকে কিন্তু চলে আসতেছে 6 সমাস। ওকে, তার মানে আমরা এখানে কয়টা প্রকার পাইলাম, 6টা প্রকার পাইলাম। এখন এই যে সমাসের যে 6টা প্রকার আছে, এই 6টা প্রকারের মধ্যে একটা টিক্স অ্যাপ্লাই করবো আমরা। এই টিক্স থেকে আমরা দেখবো যে এই প্রকারগুলার মনে রাখার কোনো সিস্টেম আছে কিনা, বা এই প্রকারগুলো এক্সাম্পল আসলে প্রথম থেকে আমি জাস্ট একটু বোঝার ট্রাই করবো, যাতে যে কোনো একটা ছোটখাটো এক্সাম্পল আসলে সেটা সলভ করতে পারি। ওকে, চিন্তা করো যে আমি যে 6টা প্রকার, আমি এই লেখাটা এখানে লিখে রাখছি তোমাদের জন্য জাস্ট হচ্ছে ছোট করে, যে এইখানে যদি 6টা প্রকার আসে, এই প্রকার থেকে তুমি জাস্ট দেখেই প্রশ্নটা যে কিভাবে একটু বোঝার একটু চেষ্টা করবা। দেখো ও এবং তোমার ও এবং অর মিলে হয় শুধু দ্বন্দ্ব, তার মানে দ্বন্দ্ব সমাসের মধ্যে একটা জিনিস মনে রাখবা, দ্বন্দ্ব সমাস এর মধ্যে ও এবং আর, এই ও এবং আর, সো ও এবং আর এই দুটো ওয়ার্ড তুমি একটু চিন্তা করে দেখো, ও এবং আর। সো দ্বন্দ্ব সমাসে ও এবং আর, এই ছন্দটা একটু দেখো, ও এবং আর মিলে হয় শুধু দ্বন্দ্ব, তার মানে দ্বন্দ্বে কিন্তু ও আর আর এই অংশটা কিন্তু সব থেকে বেশি ইউজ হয়, বা দ্বন্দ্বের মধ্যে এই অংশটা পাবা। যদি তুমি ও এবং আর পাও, বা তুমি আরো কিছু জিনিস আমি শিখাবো, আরো 2টা জিনিস দ্বন্দ্বের মধ্যে শিখাবো, সেটা একটু পরে আসবো। ওকে, সো ও এবং আর মিলে হয় শুধু দ্বন্দ্ব, সমহারে দ্বিগু মিলে তুলনা করে যিনি হয় তিনি কর্মধার হয়, যে যিনি যেটা যার শেষে সম্পদ হয় সে বহুবী। ওকে, পূর্ব পদকে প্রাধান্য দেয় অব্যয়ী। ওকে, তাহলে চিন্তা করো যে আমি এখানে 3টা জিনিস এখানে কথা বলবো, যে প্রথম যে কথাটা যদি তোমার 2টা বিভক্তি, আমি এই টিক্সটা আবার একটু দেখাবো, বিভক্ত পদগুলো নিয়ে একটু টিক্স দেখাবো সমাসের। তোমরা চাইলে এই জিনিসটা মনে রাখতে পারো, ও এবং আর মিলে তোমার হয় শুধু দ্বন্দ্ব, তার মানে দ্বন্দ্বের মধ্যে শুধুমাত্র ও এবং আর পাবা, ও এবং আর পাবা শুধুমাত্র দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। আর সমহার এই ওয়ার্ডটা যদি তোমরা পেয়ে যাও, তাহলে চোখ বুঝে সেই জিনিসটাকে তুমি দ্বিগু বলতে পারবা নরমালি, এটা জেনারেল ফরম্যাট, জাস্ট এটা জেনারেল ফরম্যাট, এটা মনে রাখো। তারপরে তুলনা যদি কোনো কিছু বোঝায়, তাহলে তুমি ডিরেক্ট বলে দিবে সেটা হচ্ছে কর্মধারয়। প্রশ্ন আছে, এটা কিন্তু সবসময় পূর্বপদ না পরপদ সেটার উপর ডিপেন্ড করবে, সবসময় কিন্তু এখানে পর পদকে প্রাধান্য দিবে, পর পদ হতেই হবে কর্মধারয়। আমি এগুলোর আরো বেশি ডিপে যাবো একটু পরে। এরপরে দেখো যে যিনি যেটা যার শেষে সম্পদ হয় সে বহুবী, তার মানে যেটা বহুবী সমাসের মধ্যে একটা জিনিস আমরা ইউজ করতে পারি, যদি যে যার জিটি এগুলো যে যার যেটা যার, সো এই ওয়ার্ডগুলো যদি শেষে থাকলেও আমি এই জিনিসটা থেকে বহুবী বুঝবো, আসলে না, এটা থেকে আমি জেনারেল ফরম্যাট বুঝবো, কিন্তু এর বাহিরেও আমি আরো একটা টিক্স শিখাই দিব। ওকে, আসতেছি ওখানে। এরপরে দেখবো পূর্ব পদে প্রাধান্য দেয় অব্যয়, তার মানে অব্যয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে, কিন্তু পূর্ব পদটা পুরোপুরি অব্যয়কে প্রাধান্য দিচ্ছে। এরপরে আমি আরো একটু জিনিস এটা ডিটেইলে আসবো, তো এই জিনিসটা তোমরা একটু মনে রাখতে পারো। প্রথমে একবারে জেনারেল ফরম্যাটের ক্ষেত্রে যে ও এবং আর মিলে হয় শুধু দ্বন্দ্ব, তারপরে সমহারে দ্বিগু মিলে তুলনা করে যিনি হয় তিনি কর্মধার হয়, যে যিনি যেটা যার শেষে সম্পদ হয় সে বহুবী, পূর্ব পদকে প্রাধান্য দেয় অব্যয়ী। সো এতটুকু জিনিস তোমরা মনে রাখতে পারো প্রথমে, জাস্ট হচ্ছে জেনারেল ভাবে তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো। কিন্তু এইটার আমি এখন আসবো একটু আপডেট ভার্সন, কারণ এত স্বল্প ছোটটি টিক্স মনে রেখা তুমি পরীক্ষায় 1 মার্কে কমন পাবা না। আমি শিওরতে বলে দিতে পারি এখান থেকে 1 মার্কে তুমি কমন পাবে না এই টিক্সে, কারণ কি এই টিক্সে তুমি জাস্ট একটু বুঝতে সুবিধা হবে, তোমার সমাজটা একটু বুঝতে সুবিধা হবে, কেউ বলতে পারবে না এরকম টিক্সে তোমার পরীক্ষায় কমন করবে। এখন আমি আরেকটা টিক্স শেখাবো যেটা এটাকে একটু আপডেট করবে, জাস্ট একটু আপডেট করবে। টিক্সটা দেখো, আপডেট করবে, জাস্ট আপডেট টিক্সটা দেখাই, আপডেট। ওকে, সো আপডেট টিক্সটা একটু দেখো, আমি একটু বড় করে লিখবে এখন, সমস্যা নাই, তোমরা দেখতে কোনো অসুবিধা আই থিংক হবে না। ওকে, দেখো যে আমি যে কথাটা এখন বলবো সেটা হচ্ছে দ্বন্দ্ব আপডেট, একটু আপডেট দেখাবো দ্বন্দ্বের। সো আমি যে কথাটা বলছিলাম দ্বন্দ্বের একটু পরিচয় দিই। দ্বন্দ্ব হচ্ছে কোনো ঝামেলা করে না। তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম অনেক আছে যারা কোনো ঝামেলা করে না, কিন্তু তারপরে ওদেরকে কি বলো তোমরা,
ঝামেলার কাতারে ফেলায় দাও। সো দ্বন্দ্বের নামে দেখে বোঝা যাইতেছে এটা হচ্ছে কি হয়, এটা কোনো মানে ঝামেলা করে। দ্বন্দ্ব মানে কি ঝামেলা করা, বাট আসলে কিন্তু ভদ্র, অনেক ভদ্র একটা ছেলে, বাট ও ঝামেলা করে না, দেখে মনে হয় যে নাম দেখে বোঝায় ঝামেলা। ওকে, দেখো তাহলে দ্বন্দ্ব যদি কোনো ঝামেলা না করে তাহলে দ্বন্দ্বের মধ্যে কোনো ঝামেলা নাই। ঝামেলা নাই মানে যা আছে তাইকে বসাই দিব দ্বন্দ্বতে। সো যেগুলোর মধ্যে তুমি এরকম দেখবা যে হাইপেন থাকবে, হাইপেন, সো হাইপেন এবং ঝামেলা নাই, যাদের মধ্যে দেখবে কোনো ঝামেলা নাই, এবং যাদের মধ্যে দেখবা যে তুমি ফুল প্রায়োরিটি দেওয়ার ক্ষমতা আছে, প্রায়োরিটি দেওয়ার ক্ষমতা আছে, তার মানে তিনটা জিনিস আমরা পাবো। এক নাম্বার কি, যাদের মধ্যে হাইপেন থাকবে, প্রথম প্রশ্ন, প্রথম ট্যাগলাইন মনে রাখবা, যাদের মধ্যে হাইপেন পাবো। প্রথমে বলছি ও এবং আর, একটা ট্রিক্স ওখানে ছিল, ও এবং আর, এটাকে একটু আপডেট করতেছি আমরা, এর থেকে আরো আপডেটে যাব যখন দ্বন্দ্বের ডিটেইলস পড়বো। আমি কিন্তু দ্বন্দ্ব পড়াচ্ছি না, আমি জাস্ট এটা আপডেটটা দেখাচ্ছি যে তুমি একটা দুটো এমসিকিউ এখান থেকে সলভ করতে পারবা কিনা। ওকে, দেখো যদি হাইপেন থাকে দ্যাটস ইট, চোখ বন্ধ করে ওটা দ্বন্দ্বের টার্গেট করবা, নট এ ফিক্সড, আমি বলি নাই যে ফিক্সড, টার্গেট করবা। এরপর যদি তুমি ঝামেলা নাই, দেখো কোনো ঝামেলা নাই, বলছে বাবা ও মা, খুব সুন্দর, কোনো ঝামেলা নেই, বাবা ও মা, ওকে, কোনো ঝামেলা নেই, টার্গেট করলাম, ওটা বন্ধ। এরপরে কি হইলো, ফুল প্রায়োরিটি দিচ্ছ, এই যে ছেলে ও মেয়ে, ফুল প্রায়োরিটি দিচ্ছ, ছেলেকেও দিচ্ছ, মেয়েকেও দিচ্ছ, ভাই ও বোন, সো খুব প্রায়োরিটি দিচ্ছ, ভাই ও বোন, ভাইকেও নিচ্ছ, বোনকেও নিচ্ছ, ভাই বোন দিয়ে দিচ্ছ, ফুল প্রায়োরিটি দিচ্ছ। তার মানে 100% যখন প্রায়োরিটি দিচ্ছ, তার মানে ঝামেলা হওয়ার কোনো কারণ নেই। সো দেখা যায় যে আমাদের পার্সোনাল লাইফে যে প্রায়োরিটিটা একটু কমে যায়, তাহলে ঝামেলাটা বাইরে যায়, বুঝছো? সো সেজন্য একটু প্রায়োরিটি দেওয়ার ট্রাই করবা, সবাইকে একটু প্রায়োরিটি দিবা। আই থিঙ্ক সবাইকে দেওয়ার দরকার নেই। ওকে, দেখো যে হাইপেন যদি থাকে, ঝামেলা যদি না থাকে, ফুল প্রায়োরিটি যদি থাকে কোনো সেন্টেন্সে বা কোনো তোমার হচ্ছে যেটাকে বলা হয় বাক্যতে থাকে, সেই বাক্যটাকে সংক্ষেপ যদি এরকম পাও যে সংক্ষেপে তোমার হচ্ছে বা তোমার সমস্ত পদের মধ্যে হাইপেন যদি থাকে, অথবা সমস্ত আমার যে ব্যাস বাক্যের মধ্যে কোনো ঝামেলা না থাকে, ফুল প্রায়োরিটি যদি পাই আমি, আর যদি আমার ও এবং আর এগুলোও মিলে যায়, ফুল, এইবার টার্গেটটা ফিক্সড করে ঢেলটা ছুড়ে দাও, শেষ, দ্যাটস ইট, দ্বন্দ্ব। তো দ্বন্দ্ব নিয়ে কোনো ঝামেলা নেই। তো দ্বন্দ্ব খুব সোজা সরল, একজন মানুষ ওর নিয়ে কোনো ঝামেলা নেই, আমার কোনো ঝামেলা করতেছে না। এক্সাম দিছিলাম তাই দেরি হয়ে গেল, আবার পরে রিপ্লাই দেবো আরেকটুকু। ওকে, থ্যাংক ইউ, তোমাদের কমেন্টগুলো একটু দেখে ফেলি। আচ্ছা তাই নাকি, দ্বন্দ্বে তো তাহলে তোমার মতো। ওকে, আচ্ছা তোমাদের কমেন্ট আমি পড়বো না, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোই পড়বো। আচ্ছা দেখো, তাহলে দ্বন্দ্বে কোনো ঝামেলা করে না, দ্বন্দ্ব খুব ভালো একটা মানুষ, বুঝছো? আই থিঙ্ক তোমাদের মতো কোনো ঝামেলা করে না। ওকে, দ্বন্দ্ব শেষ, দ্বন্দ্বের মোটামুটি একটু জানলাম গল্প। সো দ্বন্দ্বের গল্পে আমি আর যাবো না, এখন চলে আসি পরের গল্পে। পরের গল্পে কি আসে দেখি, সংহার চলে আসলো। তার মানে সংহার মানে দিগু এসে ঝামেলা করতেছে। ওকে, এবার দিগুর পরিচয় একটু দিগুর পরিচয় দিয়ে আসি যে দিগু আসলে কি। ওর নাম দেখে বোঝা যাইতেছে, ওর নাম দেখে একটা জিনিস আমরা উপলব্ধি করে ফেলি, নাম থেকে অনেক সবকিছুই বলে না, বংশ কি বলে জিনিসটা হচ্ছে বংশে তোমার পরিচয় নাকি সামথিং কি বলে, আবার নামেও কিন্তু অনেক কিছু পরিচয়, অনেকের এমন নাম থাকে যে নাম দেখলে আসলে কিন্তু বোঝা যায় যে মানুষটা কেমন, সেটার নাম থেকে অনেক কিছু বোঝা যায়। আচ্ছা দেখো, এরপর আসে হচ্ছে দিগু, আমরা হচ্ছে দিগু। সো দিগু যখন পড়বো, এখন প্রশ্ন, দিগু পড়বো, সো দিগু পড়তে গেলে প্রথমে যেটা বলছে দেখো, গণনা, দিগু বলতে গু থেকে আসতেছে গণনা, সো তার মানে কোনো কিছু গণনা করা বা কোনো কিছু দ্বিত্ব করা বা সংখ্যা বোঝায়। গণনা করা মানে কি, সংখ্যা, গণনা করা মানে কি সংখ্যা, সংখ্যা ছাড়া কি গণনা করা যায়? সংখ্যা ছাড়া গণনা করা যায় না। সো তাহলে এখানে একটা কথা আসতেছে, সংখ্যার চিহ্ন চলে আসলো। প্রশ্ন, দ্বিগু, এটাকে আরেকটা জিনিস আমি পড়েছিলাম, দ্বিতক। সো দ্বিতক মানে এরা হচ্ছে পরপদের গান গায়, এরা মানসিক পুরো অন্যের গান গায়। সো দ্বিগু অন্যের গান গায়, তাহলে অন্যের গান গায়, আমার মার্কেটে প্রবলেম করতেছে, কালিগুলো উঠতেছে না, বুঝতেছি না, নেক্সট টাইম মার্কেট ইউজ করা যাবে। দেখো তাহলে অন্যের গান গায়, তাহলে দিগু কি করে, দিগু হচ্ছে অন্যের গান গায়। আই থিঙ্ক তোমরা জানো, তোমাদের মতো না, তোমরা ভালো, তোমরা অনেক ভালো, তোমাদের মতো না, বুঝছো? তাহলে দিগু কি করতেছে, অন্যের গান গাইতেছে এবং গণনা করতেছে। অন্যের গান গাওয়া মানে কি, পরের গান গাওয়া। অন্যের গান গাওয়া মানে হচ্ছে পরের গান গাওয়া,
পর বলতে আসলে কি বোঝায়? পরের। পর বলতে আসলে কি বোঝায়? পর পদকে বোঝায়। পর বলতে আসলে কি বোঝায়? পর পদকে বোঝায়। তাহলে দিগু কার গান গাচ্ছে? পর পদের গান গায়। এখন পর পদের যদি গান গায়, প্রথম টার্গেট দিগু কাকে গান গায়? পর পদের গান। তাহলে দিগু কার গান গায়? পর পদের গান। দিগু কার গান গায়? পর পদের গান। আমি তিনবার বললাম যাতে তোমাদের মনে থাকে। দিগু কার গান গায়? পর পদের। প্রথম টার্গেট। 2 নাম্বার টার্গেট স্টেপ 2 তে ফোকাস করবা, ডাইরেক্ট ওখানে অ্যাটাক করবা। প্রথমে ফিক্সড করে ফেললা, যদি বাক্যের মধ্যে এরকম পাইতেছে পর পদের গান গাইতেছে, তাহলে কোনো দিকে তাকানোর দরকার নেই, ডাইরেক্ট টার্গেট করে ফেলো। যেরকম শতাব্দী, শত অব্দি, সো অব্দটাকে কিন্তু এখানে টার্গেট করা হচ্ছে, কারণ শতাব্দী মানে 100 বছর বোঝাচ্ছে। সো 100 মানে অব্দি কিন্তু টার্গেট করা হচ্ছে এখানে। সো এরকম পরপদকে কিন্তু টার্গেট করা হচ্ছে, বা তোমার সহস্রী, তোমার এরকম, সো যে কোনো কিছুকে কিন্তু পরপদকে টার্গেট করা হচ্ছে, সংখ্যা যেগুলো আছে। প্রথমে দেখো তাহলে কি হচ্ছে, তোমার প্রথমে টার্গেট করতেছো অন্যের গান গাওয়া, মানে পরপদের গান গাওয়া টার্গেট করো। 2 নাম্বার টার্গেট করবা গণনা বা সংখ্যা আছে কিনা। যদি তুমি গণনা বা সংখ্যা ওর মধ্যে পেয়ে যাও, তাহলে তোমার কারেক্ট অ্যান্সার ইজ হিয়ার। সো কারেক্ট অ্যান্সার চলে আসবে, সেটা কি? দ্বিগু। আরেকটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে কি? সমহার। সমহার। যদি এই জিনিসটা পেয়ে যাও, তাহলে স্টেপ এখানে 3টা জিনিস আমরা দ্বিগুতে দেখলাম। দ্বিগুতে আমরা 3টা জিনিস পাচ্ছি, আমি 3টা জিনিস লিখে ফেলি। 3টা জিনিস লিখে ফেলি। একটা হচ্ছে অন্যের গুণগান গাওয়া, তারপর হচ্ছে সমহার। সমহার। 3 নম্বর যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি? সংখ্যা। সংখ্যা। যদি কোনোভাবে বলে দেয় বইটার মধ্যে তুমি ব্যাক ব্যাকে পেয়ে যাও সমাহার, তাহলে চোখ বুঝে কিন্তু এটা তুমি দাগায় ফেলবা কি? দ্বিগু সমাস। সো আমরা দ্বিগু সমাসের 3টা টার্গেটিং পয়েন্ট পাইলাম। 1 নম্বর হচ্ছে অন্যের গুণগান গাওয়া, মানে পরপদের গুণগান গাওয়া। 2 নম্বর টার্গেটিং পয়েন্ট হচ্ছে সমাহার। 3 নম্বর টার্গেটিং পয়েন্ট ইজ সংখ্যা। সো দ্বিগুর আমরা 3টা টার্গেটিং পয়েন্ট পেয়ে গেছি। দ্বিগুর 3টা টার্গেটিং পয়েন্ট পেয়ে গেছি। দ্বিতকে গায় পরপদের গান। আচ্ছা, তাই করেন। ওকে, ওকে, ঠিক আছে। তোমরা মোটামুটি সবাই মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে, এবং হচ্ছে যারা এখনো আমাদের কোর্সটাতে জয়েন করো নেই, 31 তারিখ পর্যন্ত কিন্তু সময়। সো 31 তারিখের পরে কিন্তু কোর্সটাতে যুক্ত হতে পারবা না। আমি আবার বলতেছি, 31 তারিখের পরে কিন্তু কোর্সটাতে যুক্ত হতে পারবা না, বা কোর্সটাতে যুক্ত হতে অনেক ঝামেলা হইতে পারে। সো এবং এই কোর্সের ক্লাসগুলো কিন্তু আমি আগেই বলছি যে এই বাংলা ব্যাকরণের ক্লাসগুলো একটা দুইটা যে ডেমো ক্লাস দেওয়া হবে, কিন্তু পুরো ক্লাস কিন্তু এটা করা হবে না, তোমাদের ফ্রিতে, মানে গ্রুপে নেওয়া হবে না, লাইভ নেওয়া হবে না। আচ্ছা, আমরা দ্বিগু নিয়ে কথা বললাম। তাহলে দ্বিগু হচ্ছে অন্যের গান গায়, সমাহার আর সংখ্যা। 3টা টার্গেটিং পয়েন্ট ফেস করে ফেলে আমি টার্গেটে ওখানে ঢিল ছুড়ে দিব, অ্যান্সার রাইট। বুঝছো? জাস্ট ঢিল ছুড়ে দিবা, অ্যান্সার রাইট। ওকে, আমরা এখানে ডিটেইলস যাই না, আমি আগে বলছি ডিটেইলস যাই না। সো এরপর আসে তুলনা। আমরা এখন কর্মধারয় একটু কথা বলি। আচ্ছা, দ্বিগু নিয়ে তো কথা বললাম, এবার আসে কর্মধারয়। দ্বিগুর গুণগান অনেক সময় গাইলাম, আর গাইতে ইচ্ছা করতেছে না দ্বিগুর গুণগান। সো এইবার আসে দেখি কর্মধারয়ের একটু গুণগান গাওয়া যায় কি না। সো এইবার আসবো আমরা হচ্ছে কর্মধারয়। ওকে, এর একটু গুণগান গেয়ে আসি। এও কি করে? এও স্বার্থপর, পরমার এবং অন্যের কথা যথেষ্ট গায়। এও যথেষ্ট অন্যের কথাকে প্রায়োরিটি দেয়। সো আবার অন্যের গুণগান গায়, তাহলে এও কি করে? পরের গুণগান গায়, গুণগান গাহে। সো এ কি করে? পরের গুণগান গায়। এও পরের গুণগান গায়। আই থিঙ্ক একেও সুবিধা মতো মনে হচ্ছে না আমার। ওকে, তাহলে আসি, এর পরে আসি। এখন এ আবার পরের গুণগান গায় তো ঠিক আছে, আবার তুলনাও করে নিজের, যে মেয়েদের মতো, পুরো মেয়েদের মতো। আই থিঙ্ক আমি তোমাদের বলি নাই, কিছু কিছু মেয়ে আছে এদেরকে বলছি, বুঝছো? আবার তোমরা কমেন্ট আমাকে গালি দিও না। এখন হচ্ছে এরা কি হয়েছে দেখো, পরের গুণগান গাবে এবং হচ্ছে কি করবে, নিজেকে তুলনাও করবে অন্যের সাথে। তুলনা, তার মানে জিনিসটা এরকম যে এরা অন্যকে জাস্ট অন্যের কথাগুলো শুনবে, গল্পটা মনে রাখো যাতে মনে থাকে সারা জীবন। অন্যের গুণগানটাও গাবে, জাস্ট ওয়ান কাইন্ড অফ। অনেক ছেলেও আছে এরকম, জাস্ট মেয়েদের দোষ দিচ্ছি না, সেরকম অনেক ছেলেও আছে যারা কি করে পরের গুণগানটাও গাবে, এবং দেখা যাইতেছে নিজে যে খুব সুন্দর বা নিজের ডিসপ্লে করবে অন্যের কাছে, তুলনা করবে। দেখো আমি কত ভালো, এই আইফোনটা কিনছি আমি, দেখো আমার কাছে আইফোন 12 আছে, দেখো আমার কাছে এটা আছে ওটা আছে, এরকম, বুঝছো? সো তারপরে কি করতেছে? তুলনা করতেছে বা পরের গুণগান গাচ্ছে। এরা কি আসছে কর্মধারয়,
এর খায়া কোনো কাজ নাই দেখে এই কাজটাই করে, সেই জন্য দেখো তো কর্মধারায় মানে খায়া কোনো কাজ নাই, খেয়ে কোনো কাজ নাই, খেয়ে কোনো কাজ নাই, কোনো কাজ নেই। সো এদের হচ্ছে খেয়ে কোনো কাজ নেই, তো তাই হচ্ছে শুরু করে দেয় পরের গুণগান গায়ের তুলনা করে। যে কোনো এক্সাম্পল যদি নিয়ে আসো, প্রথমে দেখবা পরপদকে টার্গেট করবা, যেরকম কৃষ্ণ কলি, বা তুমি যদি টার্গেট করো তোমার হচ্ছে কাজল, কাজল কালো, বা টার্গেট করো কাজল কালো, বুঝছো? সো এরকম যদি তুমি টার্গেট করো কাজল কালো, তার মানে কাজল কালো, ধরো একটা মানুষকে আমি বললাম তোমার চোখ দুটা কাজল কালো, তোমার চোখ দুটো কাজল কালো, তার মানে ওর চোখ যে খুব কালো আমি সেটাকে ইন্ডিকেট করতেছি। আমার সামনে ফেসে কে আছে, সেই যে মানুষটা আছে সেই মানুষটার চোখটা আসলে আমি দেখতে পাচ্ছি, তার মানে আমি পরপথের গুণগান গাচ্ছি, আমি পরপদের গুণগান গাচ্ছি। ধরো আমার সামনে সুন্দর একটা মেয়ে আছে, তার চোখটা খুব সুন্দর, চোখটা খুবই সুন্দর, আমি তাকে বললাম তোমার চোখটা কাজল কালো, আমি কম্পেয়ার করতেছি মানুষটাকে দেখতেছি, তার চোখটা দেখতেছি, ওই চোখটা আমি দেখেই তাকে বলতেছি যে তোমার চোখটা কালো, দেখে আমি বলতেছি কালোটাকে আমি ইন্ডিকেট করতেছি, টার্গেট করতেছি কালোটাকে, তার মানে আমি পরপদকে টার্গেট করতেছি, কাজলকে না। আমি জাস্ট কম্পেয়ার করতেছি তোমার চোখটা কাজলের মতো কালো, কাজলের মতো কালো, তার মানে আমি তুলনা করতেছি কাজলের সাথে। প্রথম টার্গেটে ছিল পরপদ প্রাধান্য পাইছে, 2 নম্বর টার্গেট ছিল আমি তুলনা করছি। সো দ্যাটস ইট, কর্মধারা। চোখ বন্ধ করে মেরে দিবা ঢেল, শেষ। সো এই ঢেলগুলো কিন্তু কাজে লেগে যাবে পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে এই ঢেলগুলো কিন্তু কাজে লেগে যাবে, বা এভাবে তোমরা জাস্ট ছুঁড়ে মারবা, দেখবা যে অ্যানসারটা চলে আসছে। সো আমি যে জিনিসটা পাইলাম কর্মধারায় সমস্যা কি পাইলাম, পরপদের গুণগান গাবে এবং হচ্ছে তুলনা আসবে। সো এই জিনিসটা আমরা যদি পেয়ে যাই তাহলে দ্যাটস ইট, কর্মধারা। ওকে, দ্যাটস ইট, আমরা বুঝতে পারছি বিষয়টা। তার মানে খেয়ে কোনো কাজ নেই কর্মধারা, এবার কর্মধারায় গেল গা, কর্মধারা নিয়ে কোনো কথা বলবো না। সো যদি কর্মধারায় নিয়ে এতটুকু আমরা সন্তুষ্ট থাকি, পরবর্তীটায় চলে আসি, পরবর্তীটায় চলে আসি একটু। আচ্ছা, কর্মধারায় গেল, এইবার আসি হচ্ছে আমরা বহুব্রীহি নিয়ে এবং তৎপুরুষ নিয়ে। আচ্ছা, তৎপুরুষ আগে নিয়ে আসি। দ্বিগু কর্মধারায় গেল, পরপদের আরেকজন সঙ্গী আছে, সেটা হচ্ছে তৎপুরুষ, তৎপুরুষ। সো তৎপুরুষ এও একই জিনিস, তৎপুরুষ। দেখো কিছু কিছু পুরুষ আছে, বললাম না আগেই, কিছু কিছু ছেলেও আছে যারাও পরপদের গান গায়, এই যে চলে আসছে। সো এই পুরুষটাও কি হচ্ছে, পরপদের গান গাচ্ছে। সো এও কি করতেছে, পরপদের গান গাচ্ছে, পরপদের গুণগান গাবে, গুণগান গায়। তার মানে এও কি করতেছে, পরপদের গান গাচ্ছে, তার মানে পরপদের গুণগান গাহে, তার মানে এও পরপদকে প্রাধান্য দিচ্ছে। কিন্তু একটা কথা, 3 জন পরপদের প্রাধান্য দিছে, ওই 2 জনের একজনের ছিল সংখ্যা টংখ্যা ছিল, একজনের মধ্যে তুলনা ছিল, কিন্তু এর মধ্যে সংখ্যার তুলনা ছাড়া যদি কিছু থাকে দ্যাটস ইট, ওই দুটা ছাড়া। তার মানে সংখ্যা, সংখ্যা অথবা তুলনা, তুলনা অথবা সমহার, সমহার এগুলো ছাড়া বাকি যা আছে সব তৎপুরুষ দিয়ে দিবা, সব তৎপুরুষ মেরে দিবা। তার মানে সংখ্যা, তুলনা, সমহার, নতুন করে কোনো রুলস পড়ার দরকার নাই। সংখ্যা, তুলনা, সমহার এগুলো বাদে, দ্বিগু আর কর্মধারায় বাদে যা আছে পরপদের গান গায় সব তৎপুরুষ, সব তৎপুরুষ দিয়ে দিব। ওকে, সো আমি এটা ইজিলি পড়ে ফেললাম, ইজিলি এর জিনিসটা বুঝে গেলাম যে আমরা এখন কি আসবে, যে পরপদে গান আমরা 3 জন গাইলো, তার মধ্যে থেকে 2 জনকে আমরা রিজেক্ট করে দিয়ে বাকি যে গাইতেছে তাকে আমরা বসায় দিলাম তৎপুরুষে, 2 জনকে রিজেক্ট করে বাকি যে অংশটা থাকলো সেটাকে বলে দিলাম তৎপুরুষ। আচ্ছা, ওকে, সো এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম তৎপুরুষের পরিচয়টা আমরা আই থিঙ্ক পেয়ে গেছি। তৎপুরুষের পরিচয়টা আমি এটা আবার বলবো, তৎপুরুষের পরিচয়টা নিয়ে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তৎপুরুষে কি করলো, এই পরপদের গানটা গাইলো, কিন্তু এই 2টা বাদে বাকি সবগুলা। ওকে, এইবার চলে আসি আমরা হচ্ছে 2টা আমরা পড়বো আজকে, আর 2টাই পড়বো, তারপর একটু 5 মিনিট কথা, 2 মিনিট কথা বলবো, দেন লাইফটা শেষ আজকে। ওকে, চিন্তা করো যে এবার আসবো বহুব্রীহি এবং অব্যয়ী নিয়ে একটু গল্প বলি। আচ্ছা, ওর সম্পর্কে আমার জানার ইন্টারেস্ট নাই। সো এইবার আসবো হচ্ছে আমরা অব্যয়ী নিয়ে একটু কথা বলি, দেন বহুব্রীহিতে যাবো। বহুব্রীহিকে লাস্টে রাখাটাই বেটার, নামটাই কেমন বিদঘুট একটা নাম। সো অব্যয়ী, অব্যয়ীকে দেখে বোঝা যাইতেছে রূপবতী একটা কন্যা, বুঝছো নামটা কত সুন্দর, অব্যয়ী মেয়েদের নাম। সো মেয়েদের নাম মানে কোন গানের বিষয় চলে আসবে। এখন আসলে কি
তোমরা তো অনেক গুণগান গাইলা ওর কথা, যে পরপদ নিয়ে তো খুব লাফাইলা, এবার পূর্বপদকে একটু প্রাধান্য দাও, কেউ তো দেওয়া উচিত। এ হচ্ছে খুব ভদ্র একটা মেয়ে, মানে ধরো হচ্ছে যারা মানে জাস্ট হচ্ছে ভদ্র বলতে বোঝাইতেছে যে যখন হচ্ছে মানে খুবই দয়ালু টাইপের, পরপদ নিয়ে সবাই লাফালাফি করতেছে, কারণ পরপদ একটু মানে ধরেছি স্মার্টনেস আছে পরপদের মধ্যে অনেক বেশি, বাট পূর্বপদ নিয়ে কেউ লাফালাফি করতেছে না। তাই অব্যয় চিন্তা করলো যে আমি তাহলে পূর্বপদকে নিয়ে থাকি, অনেক ভদ্র তো, তাই পূর্বপদকে দিয়ে থাকবে। সো পূর্বপদ। সো এই গল্পগুলো একটু মনে রাখবা, তাহলে কি হবে, জাস্ট বাস্তবের সাথে একটু মনে রাখলে জিনিসগুলো তোমরা জীবনেও ভুলবা না, বা ইন্টারেস্ট করে মনে মানে জিনিসটাকে যদি তুমি বুঝো, যদি বুঝো যে কোনো কিছুর সাথে কম্পেয়ার করে বুঝো। আমার একটা জিনিস মনে পড়ে, আমি বায়োলজি এরকম ভাবে পড়তাম যে একটা গল্প বানাইতাম, একটা গল্প, নিজে একটা গল্প বানাইতাম, এই বিজ্ঞানীর নামে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, একটা গল্প বানাইতাম। ধরো আমি ওই বিজ্ঞানী, দেন আমি ওইখানে যাইতাছি, ওটা করতেছি, ওইটা আবিষ্কার করলাম, এত সালে করলাম, এত সালে করলাম, আমার নিজের সাথে কম্পেয়ার করে মনে রাখতাম। তারপরে গাছের একটা অংশ, জাস্ট এইটাকে আমি এইটাকে গাছের এই জিনিসটাকে এটার সাথে কম্পেয়ার করলাম, দেন ওটাকে কম্পেয়ার করে আমার রুমের একটা জিনিসের সাথে কম্পেয়ার করে পড়লাম। দেখবা কম্পেয়ার জিনিসটা খুব ভালো মানুষের মাথায় মনে থাকে। এবং সংখ্যা, এই সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে যদি পড়ো, একটা মোবাইল নাম্বার তুমি কিন্তু যে এই টিপসটা মনে রাখো, একটা মোবাইল নাম্বার তুমি কিন্তু একবারে ফুললি মনে রাখতে পারবা না যদি তুমি এরকমই মনে রাখো। ধরো 01740 এরকম সামথিং এতটুকু ডিজিটকে মনে রাখলা, তারপরে হচ্ছে মনে রাখো কিভাবে 26938994 এরকম মনে রাখো। তার মানে এই যে জিনিসটা হচ্ছে এখানে, জিনিসটা হচ্ছে তুমি একটা ডিজিটকে পুরোটা মনে তোমাদের ব্রেন কিন্তু রাখতে পারে না, কিন্তু শর্ট করে করে যখন হয় এটাকে বলে শর্ট টার্ম মেমোরি, ওই জিনিসটাকে সেভ করে রাখে, তার জন্য জিনিসটা মনে থাকে। সেরকম কম্পেয়ার বা মজা করে যদি পড়তে পারো, জিনিসটা অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবা, এমনকি ভুলবাও না কখনো, এরকম অনেক কিছু আছে, বুঝছো? সো দেখো, এইবার আসলে অব্যয় বললো যে তোমরা পরপদের গান অনেক গাইলা, সো আমি এবার পূর্বপদের একটু গান গাই। সো কি করলো, পূর্বপদের গল্প শুরু করে দিল, পূর্বপদের গুরু গান গাওয়া শুরু করলো। এবং এই অব্যয়তে পূর্বপদ যদি প্রাধান্য পায়, কোনো কিছুতে পূর্বপদ প্রাধান্য পাইলে তুমি সেটাকে অব্যয়, কারণ এখানে দেখো পূর্বপদ কোথাও প্রাধান্য পায় নাই, দুইটা পদই প্রাধান্য পাইছিল একমাত্র দ্বন্দ্ব সমাসে, কিন্তু পূর্বপদ প্রাধান্য কোনো সমাসেই পায় নাই। তার মানে পূর্বপদের প্রাধান্য পাইলেই আমি সেটা দিয়ে দিতে পারি অব্যয়। এটা হচ্ছে একটা টিক্স মনে রাখার। সো তাহলে এখন চিন্তা করো, পূর্বপদ প্রাধান্যের অনেক এক্সাম্পল তোমরা পাবা, যেরকম দুর্নীতি, তারপরে এরকম তোমরা অনেক এক্সাম্পল পাবা। সো পূর্বপদ প্রাধান্য পাইতেছে, এটা হচ্ছে তোমরা অব্যয়ের খেলা বা অব্যয়ের হচ্ছে চিনার উপায়। ওকে, এইবার আসবো হচ্ছে আমরা লাস্ট যে জিনিসটা আমাদের ছিল সবচেয়ে ঝামেলা, সেটা হচ্ছে বহুব্রীহি। আসলে এটা মানে হচ্ছে বিভিন্ন তোমার হয় না, কি বলবো, জমিদার টাইপের বহুব্রীহি হচ্ছে, জমিদার টাইপের বহুব্রীহিকে বলা হচ্ছে জমিদার, বহু তোমার হচ্ছে ব্রীহি, একে বলা হচ্ছে জমিদার টাইপের, জমিদার। ধরো এটা হচ্ছে জমিদার টাইপের, কারণ কি, বহুব্রীহি কারো ধার ধারে না, ওর কোনো কথা আমি ধার ধারবো না, কারো ধার ধারতেছে না বহুব্রীহি, ওর কথাকে আমি পূর্বপদ পরপদ কাকে প্রাধান্য দিব না, আমার এখানে কেউ নামিয়ে রাজা, এখানে আমি সবকিছু দেখবো, পুরোটা আমার হ্যান্ডেলে। তার মানে আমার পূর্ব পরপদের দেওয়ার প্রাধান্য দেওয়ার কোনো মানেই নেই, আমি যেটা রাইট বলবো দ্যাটস ইট রাইট, বুঝছো, আমি যেটা রং বলবো সেটাই রং। সো ওই আসলো কি, এই যে ওর মধ্যে ইগো আছে অনেক বেশি, এই ইগোর জন্য পূর্বপদকে কিক মেরে সরাই দিল, পরপদকেও কিক মেরে সরাই দিল, কারণ জমিদার ওর ক্ষমতা আছে, ওর যেভাবে খুশি সেভাবে প্রজার উপরে দাসত্ব করবে। সো পূর্বপদের উপরে দাসত্ব করে পরপদের উপরেও করে নতুন একটা জিনিস গঠন করে ফেললো। সো নতুন যে জিনিসটা গঠন করে ফেললো সেটার নামই আসলো আমাদের বহুব্রীহি। তার মানে নতুন শব্দ বা পদ সৃষ্টি, নতুন শব্দ বা পদ সৃষ্টি। তার মানে বহুব্রীহি কি করতেছে, নতুন শব্দ বা পদ সৃষ্টি করে বা নতুনায়ন করে। যদি তুমি দেখো নতুনায়ন করা, তার মানে নতুনায়ন করা যদি তুমি কোনো কিছুর মধ্যে পাও যেটা তোমার ব্যাস বাক্যটাকে পুরো চেঞ্জ করে ফেলে সমস্ত পদে নতুন কিছু সৃষ্টি করে, তাহলে সেটাই তুমি দিয়ে দিবা পুরোপুরি বহুব্রীহি সমাস। সো বহুব্রীহি মানে হচ্ছে কি, জমিদারের কাজটা আসলে কি, জাস্ট এক্সাম্পল মনে রাখবা, এটাকে কম্পেয়ার করবা জমিদারের সাথে, কারণ জমিদারের কাজটা কি, ডনকের বাপ দেখাবে, ও কাউকে প্রাধান্য দিবে না, ও ডিরেক্ট নতুন শব্দ তৈরি করে ফেলবে, জাস্ট নরমালি মনে রাখবে এই জিনিসটা, বুঝছো? এই জিনিসটা মনে রাখলে তোমরা কি করতে পারবা, বহুব্রীহির যে কোনো এক্সাম্পল আসলে চোখ বুঝে দেখে ফেলবা যে এইটার ব্যাস বাক্য এটা হবে, দ্যাটস ইট, এটার ব্যাস বাক্য যে এটা থাকে, এই ব্যাস বাক্যটা কি থেকে যে সমস্ত পদ হয়েছে সেটাকে আসলে নতুন শব্দ হয়েছে কিনা, এবং পূর্বপদ পরপদকে কি ইগনোর করছে কিনা। যদি এরকম থাকে তার মানে বহুব্রীহি ইজ কল্ড অফ দ্বন্দ্ব সমাসের বিপরীত।
এবং আরেকটা জিনিস বলা যাক, দ্বন্দ্ব সমাসের বিপরীত, সো দ্বন্দ্ব সমাসের বিপরীত হচ্ছে বিপরীত। তাহলে দ্বন্দ্ব সমাসের বিপরীত হচ্ছে কি? বহুব্রীহি। বহুব্রীহিটা কি আসলে দ্বন্দ্ব সমাসের বিপরীত। মনে রাখবা, বহুব্রীহির দুইটা জিনিস আমি এখানে দেখাইলাম। একটা হচ্ছে নতুনায়ন আছে ওর মধ্যে ক্রিয়েটিভিটি আছে এবং ওর মধ্যে চিন্তা শক্তি আছে। আই থিঙ্ক রাজার মতো, মানে একটা পাওয়ারফুল চিন্তা শক্তি আছে, যেটা চিন্তা করবে সেটাই ও করবে। ও কাউকে প্রায়োরিটি দিবে না এবং কাউকে কিন্তু মানে যে কোনো সময় ইগনোর করে ফেলতে পারে। যেটাই করতেছে পুরোপুরি ইগনোর করে ফেলতেছে পূর্বপদ পর্বতকে, এবং নিজের এলাকায় বস। সো এইটাই হচ্ছে বহুব্রীহি। এবং ও কি করতেছে? দ্বন্দ্বের পুরোপুরি উল্টা। দ্বন্দ্ব যেখানে পূর্ব আর পর নিয়ে অনেক লাফাইছে, বহুব্রীহি এসে বললো কি তোর পূর্বপদ আমার লাগবো না, কিছুই লাগবো না, আমার এলাকা আমি বস। সো এটা হচ্ছে বহুব্রীহির গল্প। তাহলে দ্বন্দ্ব এবং বহুব্রীহির গল্প আমরা বুঝলাম। সো এই হচ্ছে আমাদের সমাসের পুরোপুরি একটা টিপস জাস্ট, যে সমাজটা আসলে নরমালি এমসিকিউ গুলো দেখে আসলে কিভাবে বুঝবো। এটা থেকে তুমি জাস্ট একটু বুঝতে পারবা। এটা থেকে কিন্তু পুরো সমাসের এখন আমরা ডেসক্রিপশনে যাই নাই, যেরকম প্রতিটা সমাসের জাস্ট আমরা চিহ্নিতকরণটা করাইলাম আজকে, যে সমাস আসলে দেখে তুমি কিভাবে চিনবা। আমি আজকে আগেই বলতেছি, এইটা থেকে তোমরা জাস্ট 5% সমাস শিখতে পারছো। এই পর্যন্ত 5% সমাস শিখতে পারছো আমার এই ক্লাসটাতে। আজকে ক্লাসটা যারা করছো তারা সমাসের 5% শিখতে পারছো হাইস্ট। আচ্ছা, আজকের ক্লাসে তোমরা যা যা শিখতে পারছো তার 5% সমাসের মাত্র শেষ করতে আমরা পারছি, মাত্র 5%। আচ্ছা, কমেন্টে তোমরা যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে বললো এবং আমাকে ডিরেক্ট আমাকে ইনবক্সে বলবা। আরেকটা কথা তোমাদের বলি, আমি আসলে তোমরা অনেকেই জানো, যারা গ্রুপে অ্যাড হইতে, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাইতেছো, তারা আমাকে করো, কি বলো, আমার আইডিতে তোমরা নক দাও। আমি অনেক সময় দেখি না, ম্যাক্সিমাম টাইমে আমি বিজি থাকি, তার জন্য আমি কিন্তু দেখতে পাই না। সো তোমরা আমাকে ছাড়া আমার গ্রুপে আরো অনেক মডারেটর আছে, তাদেরকে তোমরা নক দিও, কারণ আমি খুব কম রেসপন্স করব আর করি আই থিঙ্ক। সেই জন্য তোমরা মনে কেউ কষ্ট পেও না, কারণ তোমরা জানো যে আমি একটু বেশি বিজি থাকি। এটা হচ্ছে প্রথম কথা। আর 2 নম্বর কথাটা হচ্ছে, তোমাদের অনেক মডারেটর আছে গ্রুপে, তোমরা জানো, এই মডারেটরদেরকে একবার ইনবক্স করো, ওরা খুব সুন্দর করে তোমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবে। এবং তোমাদের কোনো প্রবলেম হলে সেটা তাদেরকে বলতে পারো, এবং খুব বেশি প্রবলেম হলে আমাকে ইনবক্স করো, সমস্যা নেই। আমি হয়তো একটু লেট হইলেও তোমাদেরকে রেসপন্স করে ট্রাই করবো। আচ্ছা, এই হচ্ছে তোমাদের পুরোপুরি। যদি আজকে ক্লাসটাই কারো বুঝতে সমস্যা থাকে, বা আমাদের এই 5% সমাজ শেষ করার মধ্যে যদি কারো মনে কোনো একটা প্রশ্ন থাকে, সেটা আমাকে তুমি পার্সোনালি করতে পারবা। এটা হচ্ছে তোমাদের পুরোপুরি সমাজ নিয়ে আলোচনা হইলো। আজকে 6 মাসের একটা গল্প বললাম। সো আজকে আমরা 6 মাসের একটা গল্প শিখলাম, জাস্ট 6 মাসের গল্পের 5% শিখতে পারছি। তারপর এখন আমাদের 95% বাকি। সো সমাজ শিখতে নিলে মিনিমাম আমাদের সময় লাগবে প্রায় 5টা ক্লাস লাগবে, 5টা ক্লাস। সো 5টা ক্লাস লাগবে মিনিমাম সমাজ শিখতে, আরো 5টা ক্লাস লাগবে। তার মানে তোমরা বুঝতে পারতেছো, সমাজ শিখতে আরো 5টা ক্লাস লাগবে। তার মানে সমাজটা আসলে একটু বড়, তো সেই জন্য একটু ক্লাসগুলো বেশি লাগবে। এবং শুধু সমাস না, আমি প্রত্যয়, তারপরে তোমাদের উপসর্গ, অনুসর্গ, এবং তারপরে বিভক্তি, কারক, এগুলো পড়াবো। এগুলোর সাথে আরো যত বাংলা ব্যাকরণ আছে, ধ্বনি তত্ত্ব, রূপ, তারপর হচ্ছে তোমার ধ্বনি, শব্দাংশ, বাক্যতন্ত্র, বাক্যগুলো গঠন করা। সো তারপরে তোমাদের হচ্ছে আরো কিছু জিনিস আছে, সেগুলো পড়াবো। ধরো নত্যসত্ত্ব বিধান, এগুলো একটু আলোচনা করবো হালকা পাতলা। সো এইগুলা নিয়ে আলোচনা কেন করব? কারণ তোমাদের ব্যাকরণের যে বিষয়টা আছে, এই বিষয়টা যাতে তোমাদের নিজেদের মধ্যে ডিসপ্লে হয়, তোমাদের ব্যাকরণটা যাতে বুঝতে পারো আসলে মেইন ব্যাকরণটা কি। কারণ এইগুলো আসলে পড়াচ্ছে, আমারও কিন্তু লাভ হচ্ছে। তোমাদের এটা পড়াচ্ছি, আমার কিন্তু ক্ষতি হচ্ছে না, আমি কিন্তু আমার নিজের লাভের জন্য তোমাদেরকে পড়াচ্ছি, মেইন কথা। কারণ আমার এটা পড়ানোর পরে আমার এখানে ব্যাকরণের যত আমার উইক পয়েন্ট ছিল, সেগুলো আমার কি হচ্ছে, স্ট্রং হচ্ছে, আমার নিজের স্ট্রং হচ্ছে। কারণ আমার সামনে হয়তো বা পরীক্ষায়, জবের পরীক্ষা আমার এগুলো লাগবে। তার মানে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, এগুলো জব পরীক্ষা পর্যন্ত আমার লাগবে। তার মানে তোমাদেরও কিন্তু একসময় এই জিনিসটা লাগবে জবের ক্ষেত্রে। তার মানে যদি এখন ভালো করে পড়ো, তাহলে ভবিষ্যতে গিয়ে তোমাদের এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। সো তোমরা আসলে আই থিঙ্ক বুঝতে পারছো যে আমি ব্যাকরণ কোর্সটা কেন রান করছি। এটা আমার নিজের জন্য এবং তোমাদের জন্য। আমি চাইতেছি যে তোমরাও ভালো করে শেখো, এবং আমারও যখন শিখাবো আমারও জিনিসটা ভালো মতো পড়া হইলো। সো এর জন্য আসলে ব্যাকরণ কোর্সটা রান করা। এবং আরেকটা জিনিস তোমাদের বলি, তোমাদের কেমিস্ট্রি নিয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে বইলো, কারণ তোমরা জানো আমি কেমিস্ট্রি স্টুডেন্ট। সো কেমিস্ট্রি নিয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে তোমরা বলবা, কেমিস্ট্রি নিয়ে যে কোনো প্রবলেম বলবা। এবং কেমিস্ট্রি তোমার ক্লাস এই সপ্তাহে পাবা, আমি সময় বের করলে। আজকে আরেকটা প্রবলেম বলি, আজকে তোমাদের ক্লাসটা হওয়ার কথা ছিল 10টার পরে, বাট ক্লাসটা নিচ্ছি
মানে 8টার সময় আসলে আমি একটু গ্যাপ পাইছি এই টাইমে, আমি ভাবি নাই যে এই টাইমে গ্যাপটা পাবো, গ্যাপটা পাইছি দেখে ক্লাসটা নিচ্ছি, গ্যাপটা না পাইলে নিতে পারতাম না, 10টার পরে নিতে হতো। সো এই জন্যই সো আমি আসলে সময় বলতে পারবো না যে আমি রুটিন যেটা দিচ্ছি রুটিন থেকে একটু টাইম বেশ হবে, কারণ তোমরা জানো যে টাইম বের করাটা আমার পক্ষে খুবই কঠিন হয়, খুবই কঠিন হয়, সেই জন্য রুটিন থেকে আমি টাইমটা একটু উল্টাপাল্টা করে বের করি, যতটুকু বের করার মানে একটু টাইম বের করলে আমি তোমাদের ক্লাস নিব, একটু বের করলে ক্লাস নিব, সেই জন্য তোমাদের রুটিনের বাইরেও আমি আপডেট মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হও নাই কাইন্ডলি আমার এই ভিডিওটায় তোমরা অ্যাড মি লিখে, যারা এখনো হও নাই এই ভিডিওটার অ্যাড মি লিখে অ্যাড হও এবং আমাকে ইনবক্স করো, আমি আজকে রাত্রে তোমাকে অ্যাড করে দিব, আমাকে পার্সোনালি আমাকে ইনবক্স করার সময় দিচ্ছি, আমাকে ইনবক্স করো, যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হও নাই আমাকে ইনবক্স করো এবং এই ভিডিওর কমেন্টে অ্যাড মি লিখে আমাকে ইনবক্স করো, আমি অ্যাড করে দিব আজকে। আচ্ছা, আইসিটি ও কেমিস্ট্রি, আইসিটি এবং কেমিস্ট্রি তোমরা জানো এখানে আইসিটি কেমিস্ট্রি এই দুইটা তোমাদের পড়ানো হবে, ফিজিক্সও ক্লাস দেওয়া হবে, আইসিটি কেমিস্ট্রি ফিজিক্স এগুলোর ক্লাসও তোমরা পাবা, বাট গ্যাপে গ্যাপে ক্লাসগুলো দেওয়া হবে, যেমন আজকে 2টা ক্লাস হয়েছে, আজকে গ্রুপে 2টা ক্লাস আমি নিজে নিছি, 2টা ক্লাস, একটা সকালে আইসিটি নেওয়া হয়েছে, এখন হচ্ছে বাংলার ক্লাস নেওয়া হলো, তাহলে বুঝতে পারতেছি আমি সময় পাইলেই তোমাদের ক্লাস নিব এবং প্রতি ফ্রাইডেতে তোমাদের 2টা করে ক্লাস দেওয়ার ট্রাই করব এবং বাকি দিনগুলো তোমাদের পরীক্ষা ক্লাস ছাড়াও এই গ্রুপে রানিং 7 দিনের মধ্যে 6 দিন অ্যাক্টিভিটি থাকবে, মিনিমাম 6 দিন অ্যাক্টিভিটি থাকবে পরীক্ষা এবং ক্লাস সহ, তাহলে বুঝতে পারতেছো এই গ্রুপটা তোমাদেরকে কতটা অ্যাক্টিভিটি শো করতেছে এবং কতটা পরিমাণে তোমাদেরকে হেল্প করার ট্রাই করতেছে এই গ্রুপটা। সো তোমরা যারা লাইভটাতে ছিলা সবাইকে ধন্যবাদ এবং লাস্টে ফিনিশিং এ কথাটা আমি আবার বলবো, ব্যাচ সপ্তবর্ণা আর মাত্র 30 থেকে 35 জনকে আমরা ভর্তি নিব ব্যাচ সপ্তবর্ণায়। সো যারা এখনো করো নাই ফ্রেন্ডদেরকে অ্যাড করো নাই তারা অ্যাড করে দাও, কারণ ক্লাসগুলো জুমে হবে, আই থিঙ্ক জুমে ক্লাসগুলো নেওয়াটাই হয়তো বা হতে পারে, যদি বেশি প্রবলেম হয় আমরা লাইভে শিফট করব এবং সেটা প্রাইভেট গ্রুপে হবে, সেটা একটা ক্লাসে কিন্তু ফ্রিতে সার্ভিস দেওয়া হবে না সপ্তবর্ণার, এবং সপ্তবর্ণার কিছু ক্লাস তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে যেগুলো আছে ডেমো ক্লাস হিসেবে থাকবে, জাস্ট এরকম প্রতিটা টপিকের উপরে 5% বা 6%-এর উপরে। ওকে ঠিক আছে, তোমরা এই বিষয় নিয়ে কথা হলো আজকের ক্লাসটা, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। ওকে আজকে এই পর্যন্তই থাকবে, এখন ক্লাসটা আমি পুরোপুরি শেষ করে দিবে এবং সবার সুস্থতা কামনা করে ক্লাসটা শেষ করব। তোমরা করোনার মধ্যে একটু পড়ালেখা করো, ফাটায় পড়ালেখা করো, ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের জন্য ওয়েট করতেছে, খুব ভালো কিছু তোমাদের জন্য ওয়েট করতেছে, অনেক বেশি দোয়া করবো তোমাদের জন্য এবং তোমাদের একটা ভালো সাকসেস আমার নিজেকেও অনেক বেশি হ্যাপি করবে। ওকে থ্যাংক ইউ, ভালো থাকো এবং আইসিটি নিয়ে কোনো প্রবলেম হলে নিশ্চয়ই আমাকে বলবা।